আসসালামু আলাইকুম। অবশেষে সিদ্ধান্ত আসলো যে ডক্টর ইউনূস পদত্যাগ করছেন না, তিনি টিকে যাচ্ছেন এবং তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন। তাহলে প্রশ্ন হলো, কে পদত্যাগ করছেন, বা যেই শক্তির সাথে তিনি যুদ্ধ করে পারছিলেন না সেই শক্তির পক্ষের কেউ পদত্যাগ করছেন বা পদত্যাগ করবেন? তাহলে উনি যদি টিকেও থাকেন বা ভবিষ্যতে যদি উনি দায়িত্বে থেকে তারপর যদি কাজ করতে না পারেন, তাহলে সেই দায় কিন্তু আবার ওনার উপরই বর্তাবে হবে। এবং এই যে উপদেষ্টারা তার উপর তার মাথায় কাঁঠাল ভেঙে খাইতেছেন অনেকেই, তাদের অবস্থা কি হবে? তারা কি পদত্যাগ করবেন? আসিফ নজরুল কি পদত্যাগ করবে? যদি পদত্যাগ না করে তাহলে তিনি কি ভবিষ্যতে স্বাধীনভাবে কাজ করতে পারবেন? পারবেন না। তো ওনার জায়গা থেকে সিদ্ধান্ত এটাই আসলে সঠিক ছিল যে অন্তত নিজের মান সম্মান ইজ্জাত যতটুকু ছিল ততটুকু নিয়ে উনি সুখে শান্তিতে থাকতে পারতেন। বিদেশের মাটিতে হোক দেশের মাটিতে হোক মাথা উঁচু করে বাঁচতে পারতেন। কিন্তু এই যে তাকে বিতর্কিত করে তারপর তাকে আবার যে এই দায়িত্ব তাকে রিকোয়েস্ট করে রাখা হইলো, কিন্তু আবার কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে তাকে বিতর্কিত করার জন্য আবার উঠে পড়ে লাগবে একদল। তো সেই জায়গা থেকে আসলে আমরা হইলাম এমন, মানে আমরা হইলাম ওই যে দুর্নীতি চুরি লুটপাট এগুলো করতেই অভ্যস্ত। আমরা একটা সভ্য জাতি হিসাবে নিজেদেরকে ফিরিয়ে আনা, নিজেদেরকে কাম ব্যাক করানো, এটা আসলে আমরা চাই না। মানে বিষয়টা হলো এমন, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আমরা ওই রকমের চুরি বাটপারি ছিটারি তারপর দুর্নীতি লুটপাট এগুলো ছাড়া বাঁচতে পারি না। এটাই হলো আমাদের মানে একটা এক প্রকার ধর্মে পরিণত হয়ে গেছে, যেগুলো আমাদেরকে করতেই হবে। এগুলো যদি আমরা না করে একটা সভ্য জাতির দিকে ধাবিত হব, এরকমের আমাদেরকে পথ দেখিয়ে যদি কেউ নিয়ে যেতে চায়, তাহলে তাকে বরঞ্চ আমরা পথ দেখাই যে তুমি আসো, তোমার তুমি দেখো যে আমরা আমাদের কাজ হইলো চুরি করা লুটপাট করা দুর্নীতি করা, এগুলোই সুখ এবং এগুলোই হলো আমাদের ধর্ম, এগুলোই আমরা করতে ভালোবাসি। এখান থেকে আমাদেরকে ফিরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা বরঞ্চ তাকে পথ দেখানোর চেষ্টা করি। তো এই হইল আমাদের ক্যারেক্টার। মানে অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছিলেন ডক্টর ইউনূস, সেই আয়নার বিক্রি করে আসলে লাভ নাই। তো আমরা তো অন্ধ, আমরা তো মূর্খ। আমরা একটা এয়ারপোর্ট দিয়ে ঢুকলে 20 বার আমাদেরকে চেক করে তারপর আমাদেরকে পাস দেয়, আর একটা সাদা চামড়ার লোক, একটা ইউরোপিয়ান একটা আমেরিকান ঢুকলে ছাড় ছাড় করে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। কারণ আমরা জানি যে আমরা চুরি করি, কিন্তু এই ইউরোপিয়ান আমেরিকানরা চুরি করে না, এরা ডাকাতি করে না, এরা কোনো অবৈধ জিনিস নিয়ে তারপর বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করবেন না। তো এগুলো তো আমরা জানি, এগুলো আমাদের ক্যারেক্টার, এবং সারা বিশ্বের কাছে আমরা একটা জাতি হিসাবে এমনভাবে পরিচিতি লাভ করছি যে আমাদের কাজই হইল ওই চুরি ডাকাতি দুর্নীতি লুটপাট করা। আপনারা জানেন যে সাবেক সালমান এফ রহমানের ছেলে, যিনি বিদেশে আমেরিকায় তিনি ব্যবসা বাণিজ্য করেন, তার সমস্ত রকমের সম্পত্তি ইতিমধ্যে ক্রোক করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে এই সম্পদ তিনি কোথায় পাইছেন, কিভাবে আসলে এত সম্পদ তার কাছে। কারণ এই যে রাষ্ট্রের টাকা তিনি দীর্ঘদিন যাবৎ সেখানে নিয়ে তারপর সম্পদের পাহাড় গড়িয়ে তুলছেন, এটা এখন আপনার আমেরিকান সরকার তারা বুঝতে পারছেন এবং তার সমস্ত রকমের সম্পত্তি জব্দ করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে জানেন যে আমরা আমাদের কাজ হইল চুরি করা, কিন্তু এই সভ্য জাতিকে মানে অসভ্য জাতিকে সভ্য জায়গায় নিয়ে আসার জন্য ডক্টর ইউনূস একটা চেষ্টা করছিলেন। কিন্তু এই বরং আমরা তো সভ্য হতেই পারলাম না, ডক্টর ইউনূসকে আরও অসভ্য বানানোর চেষ্টা করতেছি। তো আমি মনে করি আসলে ডক্টর ইউনূসের পদত্যাগ করা উচিত ছিল এবং তিনি সেই সভ্য ব্যক্তি হিসাবেই খ্যাত হইতেন। কিন্তু তিনি আসলে যদি দায়িত্ব থেকেও থাকেন, তিনি তার কাজ সম্পন্ন করতে পারবেন এবং না করতে পারবেন তিনি সংস্কার, না করতে পারবেন ভালো একটা নির্বাচন। কারণ আইনশৃঙ্খলা বাহিনী যদি তাকে সাহায্য সহযোগিতা না করে, সুষ্ঠু নির্বাচন হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এবং এমনকি আপনারা জানেন যে তারেক রহমান পর্যন্ত তিনি দেশে আসতে পারেন নাই। তো বুঝেন যে আসলে সংকটটা কোন জায়গায় এবং কোন জায়গায় আমরা আটকে আছি। তো রাষ্ট্রের এই অদৃশ্য শক্তি, এই অশুভ শক্তির কাছে ডক্টর ইউনূস পরাজিত হয়েছেন, ইতিমধ্যে পরাজিত হয়েছেন। বাংলাদেশের আপনার নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ব্যক্তি পরাজিত হয়েছেন, সারা বিশ্বের কাছে সমাদৃত পাওয়া একজন ব্যক্তি পরাজিত হয়েছেন। মানে বিশ্বের কাছে আপনার মাথা উঁচু করে বেঁচে থাকা একজন ব্যক্তি, এবং সাথে পরাজিত হইলাম আমরা, যেই বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন এবং একটা সংস্কার এবং একটা সভ্য জাতিতে রূপান্তরিত করা, যে বিভিন্ন সংস্কারের মাধ্যমে এমনভাবে আটকে দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে যে চাইলেই তারা সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরতে পারবে না। তো সেই জায়গা থেকে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় তাদের দ্বিমত, তারা কোনো রকমের সংস্কার মানতে পারতেছেন না, শুধুমাত্র নির্বাচন। আবার ভাই নির্বাচনের জন্য তো একটা পরিবেশ দরকার, সেই পরিবেশে কি আসছে? আসে নাই। তো এর মধ্য দিয়ে আসলে ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্য যে কি আছে আমরা জানি না।
কিন্তু ডক্টর ইউনূস ভবিষ্যতেও ভালোভাবে কাজ করতে পারবেন না। তার সমস্ত রকমের কাজে আগেও যেমন বাধা দেওয়া হয়েছে, ভবিষ্যতে সেই বাধাগুলো আসতে থাকবে।